কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে একটা কথা বললাম, জয় অথবা মৃত্যু, জীবন অথবা মৃত্যু। মুক্তিযুদ্ধের বাইরে কোন কাজ বাংলাদেশে হইলে পরে এখানে প্রয়োজনে আবার রাজনৈতিক যুদ্ধ। আজকে আমার বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত রাজনৈতিক অভিশপ্ত দেশ। এই দেশটি আমরা মুক্তিযুদ্ধ করে সৃষ্টি করি। এমন একটা অবস্থা হলো যে আমরা এর মধ্যে শান্তি আর আনতে পারলাম, স্বস্তি আনতে পারলাম। প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু জঞ্জালের মধ্য দিয়ে আমাদের দিনগুলো কাটছে, অস্থিরতার মধ্য দিয়ে কাটছে। সেই কোথায় 72 থেকে 75 থেকে জিয়াউর রহমানের মৃত্যু 1981 পরে এরশাদের 9 বছরের স্বৈরশাসন, 90-এর আন্দোলন, খালেদা জিয়ার শাসন, তারপরে আবার 1 থেকে 6 পর্যন্ত জামাত বিএনপির শাসন, 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনার শাসন, পরে 15 বছর দীর্ঘস্থায়ী শেখ হাসিনার শাসন। কোন সময়ই আমরা অস্থিরতা থেকে মুক্তি পাইনি। আমি আপনাকে একটা কথা বলি যে আমরা সবাই লোভী, আমরা সবাই ব্যক্তিগত জীবনে স্বার্থপর হয়ে গেছি, আমরা সবাই মিথ্যা কথা বলি। ওই যে একটা কথা বলছে কাজী নজরুল ইসলাম, আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি। বাঙালি জাতি হিসাবে কেন জানি আমরা এই দিকে চলে যাচ্ছি। আপনার সিলেটে আমার বাড়ির থেকে খুব কাছে দিরাইয়ের একজন বাউল সম্রাট আছেন, তার নাম শাহ আব্দুল করিম। উনি একটা গান লিখেছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওইটার এক জায়গাতে লেখা আছে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তার কথাটা আমার কাছে যত সরল ভাবে বলছে তত সরল না, এটি খুব উপলব্ধি করার ব্যাপার। এখন সবাই পাগল, বড় লোক। আগের মানুষ কিন্তু সামান্যত সন্তুষ্ট ছিল, নিজের উপার্জনের মধ্য দিয়ে নিজের সংসার চালিয়ে সে সন্তুষ্ট থাকতো। কিন্তু এখন জাতি হিসাবে আমরা একদল লুটেরার হাতে, এই যে নব্য ধনিক শ্রেণী এবং লুটেরা পুঁজিপতি শ্রেণীর নব্য বাজার ব্যবস্থা, এই সবকিছু মিলিয়ে এই যে লুট করার যে প্রবণতা, সেই লুট করার প্রবণতা থেকে প্রথমে অর্থনীতি ধ্বংস হচ্ছে, আর অর্থনীতির উপরই কাঠামোর নাম হলো রাজনীতি, সেই রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। কাজেই এই যে লুটেরারা ক্ষমতায় ছিল এবং এখন যারা আছে তারাও ওই দিকেই যাচ্ছে, ক্ষমতার লাভে। ইউনূস সাহেবের মতো একজন অনেক উঁচু মাপের মানুষও কূটকৌশল করে সকাল বিকাল কথা পাল্টিয়ে ক্ষমতায় থাকতে চায়, যে ক্ষমতাটা তার রাজনৈতিক ভাবে, যে ক্ষমতাটা ইলেক্টেড জনগণের দেওয়া ক্ষমতা না, একটা অনির্বাচিত ক্ষমতাকে উনি দীর্ঘস্থায়ী করে নিজের লাভ এবং লোভ এবং তার আশেপাশের সমস্ত মানুষের লাভ এবং লোভকে চরিতার্থ করতে চায়। শুধু তাই না, বাঙালি এবং বাংলাদেশের চরিত্রটাকে উনি বদলে দিতে চায়। যে আপনি লেবানন দেখেন, কিন্তু ধরুন আমি যদি ছাত্র নেতাদেরই কথা বলি, ধরুন শুধুমাত্র নির্বাচন হয়ে যাবে এবং ক্ষমতার বদল ঘটবে, তাতে আসলে তো কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না। তারা তো বলছেন, মানে আপনি তার মানে কোনো ভরসা রাখতে পারছেন না যে রাজনীতির লুটপাটের সংস্কৃতি সংস্কারের দিকে বাংলাদেশ যাবে। আপনি বরং মনে করছেন যে এখন যারা ক্ষমতায় আছেন, প্রধান উপদেষ্টা সহ, তারা আসলে ক্ষমতাটাকে স্থায়ী করতে চাচ্ছে। তো আপনার দল বিএনপির ক্ষেত্রে তো এরা বরং বলছেন যে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, যাতে ক্ষমতায় গিয়ে তারা মানে আরো বেশি লুটপাটে অংশ নিতে পারে, মানে তারা যাতে তাদের ক্ষমতা এক রকমের জাহির করতে পারে। তো তাহলে আসলে মানে সেই দিক থেকেই আপনি বলছেন কিনা, মানে আপনাদের নির্বাচনের অস্থিরতাটা সেদিক থেকে কিনা? আমি আপনাকে বলি যে ছেলেপেলেরা, ওদেরকে আপনারা খুব গুরুত্ব দেন। এই ছেলেপেলেদের চেয়ে আমার ছোট ছেলের বয়সে অনেক বেশি। আমার ছোট ছেলেটাই ব্যারিস্টার। এইসব ছেলেপেলেরা 5 বছর পড়াইতে পারে, অন্য আমার বড় ছেলের বয়স 45। কাজে আমি এইসব ছেলেপেলে কথা বলবে আর তাদের উত্তর আমাকে দিতে হবে, এটা আমি আমার ভাটি অঞ্চলের ভাষায় বলি, আইনরে বাড়ি কলির কাল, ছাগলের চাটে বাঘের কাল। এইসব ছেলেপেলে দেশটাকে কোন দিকে নিবে আমি জানি না। এরা যদি সুস্থির মতি না হয়, এরা যদি সভ্য না হয়, এরা যদি আদব কায়দা না শিখে, শুধু বেয়াদবের মতো কথা বলে, তাইলে এই দেশের ভাগ্যে কপালে দুঃখ আছে। আমি মনে করি না যে তার ইলেকশন হবে না, তাইলে কি হবে, কি সংস্কার করবে? তাই ইলেকশন তো করবে একটা রাজনৈতিক সরকার, আর রাজনৈতিক সরকার যদি আসতে হয় সেখান তো ইলেকশনই যে মাস্ট। একটাই ইলেকশনের জন্য দেশে 30 লক্ষ লোক মারা গেল। এই কারণ যেহেতু 70 সনের নির্বাচনের রায়কে মেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি, কাজেই মানুষ যুদ্ধ শুরু।
নির্বাচনটা তো একটা মস্ত বড় ব্যাপার। হাসিনা যে আজকে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মূল কারণ হলো হাসিনা 14 সনে মানুষকে ইলেকশন থেকে বঞ্চিত করছে। 18 সনে দিনের ভোট রাতে করে নিশিরাতের ভোট করছে। 24 সনে আমির আমির ভোট করছে। মানুষের এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনই তো 5ই আগস্টের যখন বলছে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। শেখ হাসিনা কবে যাওয়ার অর্থই তো হইলো শেখ হাসিনা যাবে আর একটা জাতীয় সরকার আসবে। জাতীয় সরকার আসতে হইলে তো, বা একটা নির্বাচিত সরকার আসলে তো দেয়ার মাস্ট বি এন ইলেকশন। কাজে ইলেকশনের কথাটা যদি বলা হয় ইলেকশন করলেই বিএনপি লুট করবে, হ্যাঁ বিএনপি যদি ইলেকশন করে লুট করে 6 মাস পরে বিএনপির ঘাড়ের উপরে মানুষ পাড়া মেরে ধরবে, আবার নতুন সরকার আসবে ইলেকশনের মাধ্যমে। এইভাবে তো জিনিসটা রিফাইন্ড হবে এবং পলিশ হবে। তা না হলে একটা সমাজ কিভাবে পলিশ হবে? ইলেকশন ছাড়া তারা কি সংস্কার করতে চায়? এই সংস্কারের মানে কি? আমি তাদেরকে তো চিনি যে ওই 11 জন 12 জনকে সংস্কারক হিসাবে রাখা হয়েছে। এই 11-12 জন মানুষকে তো আমি চিনি। এরা দেশের জন্য 2 পয়সার কাজ কবে কোন দিন করছে? দেশের মানুষের পক্ষে তারা কোন দিন রাজপথে কোথায় ঘাম জড়াইছে? এরা যদি জনপ্রিয়তার দিক থেকে আমি তুলনা করি, সারা বাংলাদেশে যে কোনো সেটা তারা ইলেকশন করবে, 500 থেকে 5000 ভোট যদি কেউ পায়, আমি মনে করবো বাপের বেটার কাজ করছে। এরা আমাদেরকে সংস্কার করে দিবে। আমেরিকা থেকে আইসা 40 বছর আগে যে লোকটা আমেরিকা চলে গেছে, সে আইসা বলবে যে আমি বাংলাদেশের নাম বদলায় দিব। বাংলাদেশের নামটা হলো মায়ের নামের মতো। আমার মার নাম হলো, আমি প্র্যাকটিক্যালি বলতে, আমার নাম মায়ের নাম হলো হুসেনা বানু। নামটা একটা পুরানো নাম। তখন একজন আইসা বলবে ফজলুর রহমান তোমার মার নামটা তো পুরানো নাম, আমি একটা আধুনিক নাম রেখে দিই, তোমার মার নাম হবে মধুমালতী। মানবো? যে লোকটা দেশের নাম পরিবর্তন করতে চায়, হয় সে রাজাকার, যদি রাজাকার না থাকে সে রাজাকারের বাচ্চা, তার বয়স না থাকে, আর না হয় সে রাজাকারের চেতনায় বিশ্বাসী একজন লোক। দেশের নাম মায়ের নাম যারা বদলাতে চায় তাদেরকে আমার সংস্কারের দায়িত্ব দিতে হবে। যারা বাংলাদেশের 4টা স্তম্ভ, 4টা পিলারের উপর দাঁড়াইছে, যে বাংলাদেশ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, আমি আমার দলের প্রতি এত কৃতজ্ঞ। বিএনপির মতো দলও বলছে যে না, স্তম্ভ বদলানো যাবে না, মূল প্রিন্সিপাল বদলানো যাবে না, অর্থগুলোকে একটু ডিফারেন্স করে দেওয়া যেতে পারে। একটা গণতন্ত্র রাইখা ওই লোকটা 40 বছর যাবত যে বিদেশে থাকে, বাংলাদেশের নাগরিক না, এমনকি আমেরিকার নাগরিকত্ব থেকে সে রিজাইনও করে নাই, সে বললো 3টা স্তম্ভ বাদ দিয়া দিবে। আমার বাঙালি জাতীয়তাবাদ, যে বাঙালির চিন্তায় চেতনায় 52 সনে আমি আমার মায়ের ভাষা রক্ষা করার জন্য জীবন দিছি, রক্ত দিছি, সে আমার সেই বাঙালি জাতীয়তাবাদকে সে বাদ দিয়ে দিবে। সেই লোকটা, যে লোকটা 40 বছর চলে গেছে, যে কোনোদিন কোনো আন্দোলন সংগ্রামী ছিল না। আমি ফজলুর রহমান ছিলাম 60-এর দশক থেকে, স্লোগান দিছি তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে। আমার এই মুখের স্লোগান আমার তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পৃথিবীর 10টা শ্রেষ্ঠ স্লোগানের মধ্যে একটা স্লোগান। আমি এই আলিরিয়াজদের জন্য আমার মুখের সেই ভাষাটা বদলায় ফেলবো, এবং এটা আমাকে মানতে হবে। তার কথা, তার লেখার কথা, যে বলবে আমি সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবো। কিন্তু বাংলাদেশে তো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেও ওই রাষ্ট্রের মূলনীতি নিয়ে যেমন ঐক্য নেই, মুক্তিযুদ্ধের ইতিহাস বা ঐতিহাসিক ন্যারেটিভ, ঐতিহাসিক বয়ানটা কি হবে তা নিয়েও অনৈক্য আছে। তো সেই সূত্রেই কিনা জানি না, আপনি তো নিশ্চয়ই জানেন যে একটা বড় আওয়াজ আছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আছেই, যে আওয়ামী লীগ বিএনপি সব দেখা হয়ে গেছে, এখন থাকুক না, ইউনূস সাহেব দেখি না উনি দেশটাকে কোথায় নিয়ে যান। যারা মনে করে না যে অনির্বাচিত সরকার তাতে কি, যারা মনে করে যে নির্বাচন হলেই বা কি হবে, সেই অংশটাও তো আছে। কাজেই একটা অনির্বাচিত সরকার সেই সমর্থনে যে নির্বাচিত হয়ে যে দলগুলো ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেনি, কাজেই এরা তো থেকে যেতেই পারেন, সেই যুক্তিটার জোরে ইউনূস সাহেবের সরকার দীর্ঘ সময় থাকতে পারবেন। মার নামের আগে মা, আমি মা ডাকি, মার নামের আগে একটা খুব সুন্দর শব্দ আপনি লাগাই দিলেন। সুন্দর শব্দটা হইল সৎ। তাহলে কি হলো? সৎ মা। এই যে মা না ডেকে আপনি সৎ মা ডাকতে চাচ্ছেন, নির্বাচনটা একটা শব্দ মা, আপনি এটার সামনে একটা সুন্দর স্বপ্ন অনির্বাচিত সরকার লাগাই দিলেন। অনির্বাচিত কোন সরকার তো হতে পারে না, এটা ইন্টারিম পিরিয়ডের জন্য হইতে পারে, এটা খুবই লিমিটেড পিরিয়ডের জন্য হইতে পারে। বট গাছ যেমন, কলা গাছ যেমন বট গাছের চেয়ে উঁচু হওয়া উচিত না বা উঁচু হয় না,
অনির্বাচিত সরকার ও নির্বাচিত সরকারের চেয়ে বেশি আয়ু পাওয়া উচিত না। আর আমরা তাদেরকে চরিত্র যা জানতাছি, এক ভাতে টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়, অথবা যদি একটু ভদ্রলোকের মতো বলা হয় মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় বোঝা যায় দিনটা কেমন যাবে।